আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত। আশা করছি আমার সকল শিক্ষার্থী এই করোনাকালীন সময়ে বাড়িতে নিরাপদে আছো, সুস্থ আছো, ভালো আছো। তোমরা সবাই অনেক পড়াশোনা করছো, কারণ তোমরা জানো যে খুব শীঘ্রই আমাদের ফার্স্ট ইমপ্রুভমেন্ট টেস্ট, যেটাকে বাংলায় বলে প্রথম মান উন্নয়ন পরীক্ষা, শুরু হতে যাচ্ছে। তো আশা করবো আমার সকল শিক্ষার্থী মনোযোগ সহকারে বাসায় পড়াশোনা করবে। আর আমার সাবজেক্টে কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি এই জন্যই তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারও সাজেশনে দিয়ে দিয়েছি, যাতে তোমরা কোনো রকমের সমস্যা যদি সম্মুখীন হও সহজেই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আজকে আমরা মডেল 3 শুরু করেছিলাম। তো মডেল 3 আমরা 10 এবং 11 নম্বর নিয়ে আলোচনা করব। তো সবাই আশা করব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আর আজকের ক্লাস নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। শুরুতেই দেখো আমাদের এখানে যেটা আছে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা আমি পড়ে দিচ্ছি। Read the instructions about making a garden, then answer the following questions. এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যে কিভাবে বাগান তৈরি করতে হবে এবং তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে তোমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমাদের সামনে বই থাকতে হবে। এখানে দেখো যে আমাদের যে একটা বক্সের মতো দেওয়া আছে, সেই বক্সের ভিতরে যে টাইটেল বা হেডিংটা আছে সেটা হচ্ছে হাউ টু মেক আ গার্ডেন, যে কিভাবে একটি বাগান তৈরি করতে হয়। তো এখানে পয়েন্ট আউট যেটা করা আছে, সিলেক্ট প্লট অর আ সুইটেবল প্লেস। তো বাগান করতে হলে ফার্স্টে যেটা করতে হবে, একটা জায়গা যেটা উপযুক্ত বাগান করার জন্য, সেরকম একটি জায়গা আমাদের খুঁজে বের করতে হবে। প্রিপেয়ার দ্য ল্যান্ড, ওই জমিটাকে প্রস্তুত করতে হবে। একটা জমি থাকলেই তো আসলে ফসল হয় না, সেটাকে ফসল উৎপাদনের উপযোগী করতে হবে। সো সিডস অ্যান্ড প্লান্ট প্লান্টস, এখানে হচ্ছে বীজ বপন করতে হবে এবং চারা রোপণ করতে হবে। দেখো এখানে একটা কথা আছে, প্লান্ট প্লান্টস, খুব সুন্দর। মানে প্লান্ট শব্দটা ভার্ব হতে পারে, আবার নাউনও হতে পারে। খুব সুন্দর একটা এক্সপ্রেশন, আমি একটু বোর্ডে লিখে দেখাচ্ছি। এখানে দেখো প্লান্ট, PLANT, প্লান্ট হচ্ছে চারা রোপণ করে। যদি ভার্ব হয়, ভার্ব মানে তো আমরা জানি যে কোনো কাজ করা। যদি ভার্ব হয় সেক্ষেত্রে হবে চারা রোপণ করা। আর যদি প্লান্ট নাউন হয় সেক্ষেত্রে কি হবে, চারা গাছ। সেক্ষেত্রে কি হবে, চারা গাছ। এবার এই দুইটি শব্দ পাশাপাশি বসেছে একই সেন্টেন্সে। দেখো খুব সুন্দর একটা সেন্টেন্স তোমাদের এখানে পয়েন্ট আউট করা আছে, আমি একটু লিখে দেখাই। সো সিডস অ্যান্ড প্লান্ট প্লান্টস, এখানে কি আছে, সো সিডস অ্যান্ড প্লান্ট প্লান্টস। দেখো এখানে প্লান্ট হচ্ছে ভার্ব আর এখানে প্লান্টস হচ্ছে নাউন। তাহলে দেখো আমাদের সেম সেন্টেন্সে একই ওয়ার্ড পাশাপাশি বসেছে। ফার্স্ট আমরা ভার্ব ইউজ করেছি, সেকেন্ডলি আমরা এখানে নাউন ইউজ করেছি। তাহলে একই ওয়ার্ড দুটি পার্টস অফ স্পিচও হতে পারে। তো এখানে দেখো ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে। তো আমি তোমাদের জানিয়ে রাখি যে আমাদের 10 নম্বরে যে পয়েন্ট আউট করে যে পয়েন্টগুলো তোমাদের বক্সে দেওয়া থাকে, সবগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সটা চেনার একেবারে সহজ উপায় হচ্ছে অলওয়েজ তোমার সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হবে, কোনো কাজ দিয়ে শুরু হবে। সাধারণত আমরা দেখে থাকি যে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক সেন্টেন্সগুলো সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট হয়, কিন্তু এইখানে এই সেন্টেন্সগুলো অলওয়েজ কি হবে, ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে কেউ যদি তোমাকে এরকম কোনো সেন্টেন্স দিয়ে বলে যেটি কোন সেন্টেন্স, সেন্টেন্সের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, ক্লাসিফিকেশন আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা সহজে বলবে একটি ভাগ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে
এটা সবসময় ভার দিয়ে শুরু হয়। তাহলে এইটা দেখো ভার দিয়ে শুরু হয়েছে, তাহলে এটি কোন বাক্য? এটিকে আমরা সংক্ষেপে বলবো, যদি সেন্টেন্স জিজ্ঞেস করা হয় এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো তোমরা যখন উপরের ক্লাসে উঠবে তখন তোমাদের ট্রান্সফরমেশন আসবে। তো ট্রান্সফরমেশন শিখতে গেলে বেসিক যে ধারণাটা থাকতে হবে, টেন্স তো আছেই, সব গ্রামারের ক্ষেত্রে টেন্স জানতে হবে, আর হচ্ছে তোমার সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। কারণ সেন্টেন্স যদি তুমি না চিনতে পারো তাহলে তুমি ট্রান্সফরমেশন করতে পারবে না। তো যাই হোক, এখন তোমরা আপাতত এতটুকুই শেখো যে ইম্পারেটিভ সেন্টেন্স একটি সেন্টেন্সের নাম। এই সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো প্রকাশ পায় এবং হচ্ছে এইগুলো সবসময়ের জন্য ভার দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা, আমি একটু লিখে দিই, ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা কিভাবে চিনবো? ভার দিয়ে শুরু হবে, সর্বদা ভার দিয়ে শুরু হয়। তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ কি দিয়ে শুরু হবে? ভার দিয়ে শুরু হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্স বলতে যেটা বোঝায়, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এইগুলো প্রকাশ পায়, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি আমি বলি ডোন্ট মেক নয়েজ ইন মাই ক্লাস, আমার ক্লাসে তোমরা কোনো রকমের শব্দ বা কোলাহল করো না, তাহলে এটা কিন্তু আমি কি করেছি? আমি নিষেধ করেছি এবং আমি শুরুতে কি দিয়েছি? ডোন্ট ইউজ করেছি। যখন আমরা নেগেটিভ বাক্য তৈরি করি এবং শুরুতে ভার্ব নিয়ে আসি সেক্ষেত্রে ডোন্ট হবে, আর যদি পজিটিভ বাক্য হয় তখন হবে ডু। যেমন আমি বললাম ডু দ্য সাম, এই গণিতটি করো। তো এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সংক্ষেপে কি মনে রাখবো? এটি দ্বারা কি বুঝাবে? আদেশ, উপদেশ, এখানে নিষেধ হবে, অনুরোধ, নিষেধ, আদেশ, উপদেশ, নিষেধ এইগুলো যদি প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা বলবো যে এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কিন্তু আমরা শিখে ফেলেছি যে যখন কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, সেন্টেন্স প্যাটার্ন দেখে সহজে চিনে ফেলবো যেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর সংক্ষেপে আমরা কোন ধরনের বাক্য? যে বাক্যগুলো দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো প্রকাশ পায়। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি এবার যেটা করব, আমরা দেখো একটা বিষয় যদি আলোচনা করতে যাই এর আনুষঙ্গিক অনেক কিছু চলে আসে, কারণ ইংরেজি আমাদের মাতৃভাষা না। সো এটাকে যদি আমরা ভালোভাবে শিখতে যাই এরকম আনুষঙ্গিক অনেক কিছু আসবে। আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আলোচনা করার। এরপরও তোমাদের মনেও প্রশ্ন জাগতে হবে যেটা কেন হলো। কোশ্চেন যদি তুমি না করো তাহলে তুমি কিন্তু শিখতে পারবে না। যত বেশি, আর আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমরা যতবার না বোঝো, যেখানেই সমস্যা হোক, আমি ক্লাসে অথবা ক্লাসের বাইরে অবশ্যই সবসময়ের জন্য চেষ্টা করব যে তোমাদের পাশে থাকার। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এবার দেখো আমি যেখানে ছিলাম, তোমরা অবশ্যই এগুলো লিখে নিবে। তোমরা অনেকে হয়তো মনে করো যে এগুলো তো আমার পরীক্ষায় আসবে না, বাট এটাই হচ্ছে বেসিক। এইভাবেই আমাদের ইংরেজি শিখতে হবে। এভাবে আমরা শিখি না বিধায় একটা সময় আমাদের উপরে, মাথার উপরেই আকাশ ভেঙে পড়ে। মানে আমরা বুঝতে পারি না যে কিভাবে আমরা ইংরেজি শিখবো, কিভাবে আমরা সামনের দিকে এগোবো। এই যে ক্লাস 6 চলে আসো, দেখবে যে ক্লাস 6এই তোমাদের ইংলিশের দুইজন টিচার ক্লাস নেবে, একজন ফার্স্ট পেপার এবং একজন সেকেন্ড পেপার। সো তোমরা এখন থেকে যদি একটু বেসিকটা শিখে যাও, এগুলো আগামী ক্লাসে তোমাদের অনেক কাজে দিবে। তাহলে তোমরা অবশ্যই এটি নোট ডাউন করে নিবে। এবং আমি সবসময় আমার ক্লাসে বলি যে কোনো নোট নেওয়ার ক্ষেত্রে আগে ওই দিনের তারিখ দিবে। তাহলে আজকে কত তারিখ? 18/6/2021। এবং তোমরা কোন সাবজেক্টের ক্লাস করছো সেই সাবজেক্টের নাম লিখে তারপরে তোমরা তোমাদের নোট ডাউন লেখা শুরু করে দিবে। তাহলে দেখো এটা আমি লিখে দিয়েছি, কোনো সমস্যা হলে আমাকে জানাও আর আমি মুছে দিব।
দেখো আমি মুছে দিচ্ছি। এভাবেই আমাদের অল্প অল্প করে গ্রামার শিখতে হবে। আমরা সাধারণত যেটা করি, যখন সেকেন্ড পেপার পড়ি তখন শুধুমাত্র গ্রামার শিখি, যখন ফার্স্ট পেপার পড়ি ফার্স্ট পেপারে কম্প্রিহেনশন বর্ণনা আইটেমগুলো শিখি। কিন্তু নিয়ম হচ্ছে যখনই আমরা কোনো গ্রামার শিখি সেটাকে ব্যবহার করতে হবে। যত বেশি তুমি ব্যবহার করবে, মনে করো তুমি টেন্স পড়ছো বা টেন্স পড়ে তুমি রেখে দিয়েছো, এটা করলে হবে না, এটা পড়বে। তারপরে যখন তুমি তোমার সামনে কোনো কম্প্রিহেনশন বা যে কোনো ইংলিশ রাইটিং পাবে তখনই তোমার খুঁজে বের করতে হবে যে আসলে এই সেন্টেন্সটি কোন টেন্সের উদাহরণ, এটি দেখি কোন টেন্স। এভাবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে দেখবে তুমি কখনোই ভুলবে না। আর যদি শুধুমাত্র পড়াশোনা করে যাও, গ্রামার শিখে যাও, তাহলে মনে থাকবে না, বেশি দিন ভুলে যাবে, আবার প্র্যাকটিস করতে হবে। এটার পাশাপাশি যদি তোমরা এভাবে প্র্যাকটিস করো, যখনই কোনো ইংলিশ কোনো রাইটিং পাও, সেটা স্টোরি রাইটিং হোক বা যে কোনো কম্প্রিহেনশন প্যাসেজ হোক, তোমরা সবসময়ের জন্য সেন্টেন্সগুলো নিজের মতো করে যে আচ্ছা আমি তো টেন্স শিখেছি, সব হয়ে গেছে 12টা টেন্স, তাহলে আমি একটু দেখি তো এই সেন্টেন্সটি কোন টেন্সের, আমি একটু পারি কিনা, এর স্ট্রাকচার দেখে চিনতে পারি কিনা। এভাবে যদি শেখো তাহলে দেখবে যে শেখাটা দীর্ঘস্থায়ী হবে। তাহলে আমরা এবার চলে যাব যেখানে ছিলাম, যে সোসিডস অ্যান্ড প্লান্টস, বীজ বপন করতে হবে এবং চারা গাছ রোপণ করতে হবে। পুট আ ফেন্স অ্যারাউন্ড ইট, এর চারপাশে একটি বেড়া দিতে হবে। ওয়াটার দ্য প্লান্টস রেগুলারলি অ্যান্ড উইড আউট দ্য গ্রাস, নিয়মিতভাবে কি করতে হবে, চারা গাছে পানি দিতে হবে। এবং উইড আউট মানে হচ্ছে যে ঘাসগুলো হয়, আমরা জানি যে অনেক আগাছা থাকে যেগুলো আসলে আমাদের বাগানের জন্য হার্মফুল, ওগুলোর কোনো প্রয়োজন নেই, সেইভাবে আমাদের আগাছা পরিষ্কার করে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের বাগানের একটা, এখানে একটা বর্ণনা দেওয়া আছে যে কিভাবে একটি বাগান তৈরি করতে হবে। এবার আমার কোশ্চেন আমি চলে যাব এবং পাশাপাশি আমি মার্কসও দেখবো যে আমার প্রত্যেকটি কোশ্চেনের জন্য কত মার্কস দেওয়া আছে, কারণ মার্কসের উপর ডিপেন্ড করবে যে তুমি কিভাবে তোমার আনসার লিখবে। এর জন্য অবশ্যই আমরা মার্কসটা দেখব। হোয়াট কাইন্ড অফ আ প্লেস শুড ইউ সিলেক্ট, কোন ধরনের স্থান তোমার নির্বাচন করা উচিত। এর জন্য মার্কস আছে 1। হোয়াই শুড ইউ পুট আ ফেন্স, কেন তোমার উচিত চারপাশে একটি বেড়া দেওয়া। হাউ ক্যান ইউ মেনটেন ইউর গার্ডেন, আচ্ছা বি নম্বর কোশ্চেনের মার্কস হচ্ছে 2। আর লাস্ট ওয়ান যেটা সি নম্বর কোশ্চেন, হাউ ক্যান ইউ মেনটেন ইউর গার্ডেন, কিভাবে তুমি তোমার বাগান রক্ষণাবেক্ষণ করবে। এর জন্য মার্কস আছে 3, তার মানে সর্বোচ্চ মার্কস। ফার্স্টেরটা ছিল 1, সেকেন্ড ওয়ানে 2, আবার লাস্ট ওয়ান এটা হচ্ছে 3 মার্কস। তাহলে চলো এবার আমরা আনসার লিখব। এবং এটা আমি একটু সংক্ষেপে একটু পিকচার, আমি ভালো ছবি আঁকতে পারি না, জাস্ট মনে করো তোমার চোখের সামনে একটি বাগানের দৃশ্য, যেটা করতে হবে চোখের সামনে একটা বাগানের দৃশ্য কল্পনা করতে হবে। কোনো একটি বাগান, আমাদের বাসার আশেপাশে অনেক বাগান আছে, আবার আমরা অনেকে ছাদের উপরে বাগান করি বা বাড়িতে যদি কোনো স্পেস থাকে, তো তুমি মনে করো যে এই হচ্ছে একটি বাগান, এই বাগানের চারপাশে কি করা আছে, এরকম আমরা বেড়া দিয়ে দিই, তাই না, ফেন্স আছে। হ্যাঁ, এই মনে করো একটি বাগান, হ্যাঁ এই একটি বাগান, এখানে তুমি কি করেছো, কিছু বীজ বপন করেছো, এখনো কিন্তু গাছ হয়নি, কিছু বীজ বপন করেছো। তো এখন কি করতে হবে, এর জন্য ফার্স্টে কি করতে হবে, আমি একটা জমি নির্বাচন করেছি। সব জায়গায় তো আসলে বাগান করা যায় না, তাই না, একটা সুইটেবল একটা জায়গা আমাকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করেছি, করার পরে কি করেছি আমি, যে এখানে কিছু চারা গাছ আমি বপন করেছি এবং এর চারপাশ থেকে আমি একটি বেড়া দিয়ে দিয়েছি। আমি সাধারণত কেন বেড়া দিই, কারণ হচ্ছে আমরা জানি যে বিভিন্ন প্রাণী এখানে যদি ভিতরে ঢুকে যায় তাহলে চারা গাছ খেয়ে ফেলবে, বাগান নষ্ট করে ফেলবে, একটু প্রোটেকশনের জন্য। অথবা অনেক সময় দেখা যায় যে বাচ্চারা চলে আসে, তাই না, ওরা তো বোঝে না, ছোট, ওরা কি করে তোমার বীজগুলো দেখা যায় যে উপরে ফেলতে পারে, পাতা ছিঁড়ে ফেলতে পারে। এর জন্য প্রোটেকশনের জন্য কি করি, একটা বেড়া দিয়েছি। এরপরে কি বলেছে যে এখানে শুধু এটা করলে হবে না, নিয়মিত এখানে কি করতে হবে, পানি দিতে হবে, চারা গাছে
পানি দিতে হবে এবং কি করতে হবে, আগাছা যেগুলো থাকবে এখানে কিছু কিছু দেখা যায় যে প্রচুর ঘাস হয়, হ্যাঁ এরকম, এগুলো মনে করো ঘাস, প্রচুর মনে করে এরকম এরকম ঘাস আছে বা আগাছা, অন্য কিছু কিছু লতাপাতা জাতীয় কিছু গাছ হয় যেগুলো আগাছা বলি আমরা, যেগুলো আমাদের কোনো প্রয়োজনে আসে না, তো সেগুলো কি করতে হবে, উপরে ফেলে দিতে হবে। তো এইটা যদি তুমি তোমার মনের ভিতরে একটা মাইন্ড আপ করে নাও, মানে একটা যদি তুমি মনের ভিতরে একটা চিত্র এঁকে নাও, এভাবে একটা পিকচারাইজ করে নাও, তাহলে দেখবে যে তুমি খুব সুন্দরভাবে বিষয়টা তোমার ভিতরে চলে আসছে। এভাবে আমরা আগে যে কোনো রাইটিং করার ক্ষেত্রে আগে আমরা নিজের মনে মনে সেটা সাজিয়ে নেব এবং ওই বাস্তব চিত্রটা মনের ভিতরে আনার চেষ্টা করব, তাহলে দেখবে যে তোমার লেখাটা খুব সুন্দর হচ্ছে। এরপরে যেটা করতে হবে, এই যে কোশ্চেনগুলোর বাংলা বুঝতে হবে। কোশ্চেনের বাংলা অর্থ যদি বুঝতে না পারো তাহলে আমাদের আনসারও ভুল হয়ে যাবে। আমি সবসময় বলি ইংরেজিটাকে কঠিনভাবে নেওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। আমাদের যেটা করতে হবে, শব্দের অর্থ জেনে আমাদের বাংলায় সেটাকে বঙ্গানুবাদ করতে হবে, মানে বাংলা ট্রান্সলেট করতে হবে। করার পরে আমরা সেটাকে ইংলিশে কনভার্ট করবো, ইংলিশে ট্রান্সলেট করবো। তাহলে শুরুতেই এই বাক্যগুলোর বাংলা অর্থ করে নেবে। মনে করো তোমাকে কেউ বলেছে যে তুমি কোন ধরনের জায়গা তোমার বাগানের জন্য নির্বাচন করবে, সেটাই তুমি আগে বাংলায় সাজাও যে আমি এই ধরনের জায়গা নির্বাচন করবো, তারপরে সেটা ট্রান্সলেশন করবে। এটা অল্প অল্প করে চেষ্টা করতে হবে, একদিনে তো হবে না, ভুল ত্রুটি হবে, ভুলের মাধ্যমে শিখতে হবে। তাহলে চলো এবার আমি দেখাবো যে আমার পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে আমি কিভাবে সহজেই সুন্দরভাবে আমি আমার খাতায় সেটাকে উপস্থাপন করতে পারবো। তাহলে আমি এবার আমাদের বাগানের চিত্রটা মুছে দিচ্ছি। বাগান যদিও হয়নি, আমি তোমাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এভাবে এঁকেছি। তাহলে শুরুতেই আমাকে যেটা মনে রাখতে হবে যে আমি কোন কোশ্চেনের আনসার করছি, সেটা আমরা শুরুতে লিখে দিই। কোন কোশ্চেনের আনসার করছি, 10 কোশ্চেনের। তাহলে কি লিখতে হবে, মনে আছে তো? কি লিখতে হবে, এখানে লিখতে হবে আনসার টু দা কোশ্চেন নং 10। লিখে ফেলেছি। এবার এরকম একটা আন্ডারলাইন তোমরা দিতেও পারো বা স্পেসও রাখতে পারো, এটা কোনো বিষয় না। এবার আমি এখান থেকে এ নম্বরের আনসার লিখবো, এই জন্য আমি দিয়ে দিয়েছি এ। তাহলে যে তোমার কিরকম স্থান নির্বাচন করতে হবে, কিরকম একটা উপযুক্ত জায়গা, যেটা কিন্তু পয়েন্ট আকারে বলে দেওয়া আছে যে সিলেক্ট আ সুইটেবল প্লেস, তাই না? সেটাই আমি লিখবো, কিন্তু আমি সেন্টেন্স আকারে লিখবো, ফুল সেন্টেন্স হবে। তাহলে সাবজেক্ট কি হবে, আই হবে, যেহেতু ইউ দিয়ে কোশ্চেন আনসার করতে হবে আই দিয়ে। তাহলে কি হবে, আই শুড, আমার উচিত কি বলতো, সিলেক্ট আ সুইটেবল প্লেস, নির্বাচন করা। কি নির্বাচন করা, একটা উপযুক্ত জায়গা। তাহলে সিলেক্ট আ সুইটেবল প্লেস হয়ে গেল। এভাবে লিখতে পারলে সঠিক বানান সহকারে গ্রামাটিক্যালি কারেক্ট হলে তুমি ইজিলি পেয়ে যাবে অন মার্কস। তাহলে আমরা বিতে চলে যাই। সুইটেবল মানে হচ্ছে উপযুক্ত, আমি লিখে দিই একটু, উপযুক্ত। এবার আমরা চলে যাব বি নম্বর কোশ্চেন। বি নম্বর কোশ্চেন কি ছিল, বি নম্বর কোশ্চেনে যে হচ্ছে কেন বেড়া দিতে হবে, বেড়া দেওয়ার কথা একটা বলা আছে যে ফেন্স কেন চারপাশে দিতে হবে, কেন ফেন্স দিতে হবে, এটা তো আমরা সবাই জানি, একটু আগেও আলোচনা করেছি। সেটাই এবার যেটা করবো আমরা ইংলিশে লিখব যে আই শুড পুট আ ফেন্স, আমি একটি বেড়া দিব, কিসের জন্য, টু সে, টু দিয়ে করা যায়। এই কেন হচ্ছে আনসারটা অনেকভাবে করা যায়, তোমার উপর ডিপেন্ড করবে তুমি বাংলাটা কিভাবে সাজাবে। কারণ এটা বলা যায়, টু দিয়ে করা যায়, ইন অর্ডার টু দিয়ে করা যায়, অথবা বিকজ দিয়ে আবার নতুন একটা সেন্টেন্স দিয়েও করা যায়। তো টু দিয়ে করাটা হচ্ছে একদম ইজি প্যাটার্ন। টু দিতে হবে প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। তাহলে আমি শুরুতে যেটা করব, আই should put a fence
কিসের জন্য? টু সেভ দ্য গার্ডেন, গার্ডেনটিকে সেভ করার জন্য। তাহলে টু সেভ দ্য গার্ডেন, টু সেভ দ্য গার্ডেন, গার্ডেনটিকে সেভ করার জন্য তাদের কাছ থেকে তুমি সেভ করো। যে কিছু দুষ্টু ছেলে মেয়েরা থাকে তাই না, যাদের হচ্ছে কাজ হচ্ছে কি অন্যের বাগানে একটু চুপি চুপি করে ঢোকা, বাগানের ক্ষতি করা বা বাগানের ফল চুরি করা, এরকম থাকে না। তো হচ্ছে তুমি এভাবে লিখতে পারো যে বাচ্চাদের নাগালের বাইরে রাখার জন্য বা কিছু প্রাণীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। টু সেভ দ্য গার্ডেন কাদের হতে? হতে ইংরেজি হচ্ছে ফ্রম, হতে ইংরেজি কি? ফ্রম। এটা একটা প্রিপজিশন, তোমরা এই যে ক্লাস 6 এ পেয়ে যাবে প্রিপজিশন। এটা হচ্ছে এই ফ্রমকে, এটা হচ্ছে একটা প্রিপজিশন। তাহলে ফ্রম অ্যানিমালস, তাই না, প্রাণীদের হাত থেকে। এন্ড চিলড্রেন বলতে পারো, সাম নটি বয়েজ বলতে পারো, তাই না, কিছু দুষ্টু ছেলেরা বলতে পারো। এন্ড চিলড্রেন দিতে পারো। এটা তুমি তোমার পছন্দ মতো যেটাই দাও না কেন বোঝার পারে। এটা কোনো এমন কথা নেই যে আমি চিলড্রেন লিখেছি তোমাকেও চিলড্রেন লিখতে হবে, এর জন্য কোনো মার্কসও যাবে না। মানে প্রাসঙ্গিক একটা হলেই হবে, যেটা আমরা সাধারণত বেড়া কিসের জন্য দিয়ে থাকি, কাদের কাছ থেকে আমার গার্ডেনকে সেভ করার চেষ্টা করি, সেটাই এখানে লিখতে হবে। এরপরে যেটা সি নাম্বার কোশ্চেন, তোমরা জানো আমি তোমাদের একটি টেকনিক্স দেখিয়ে দিয়েছিলাম যে যখন আমার পরীক্ষায় 10 মার্কসের এই কোশ্চেন প্যাটার্নের সি নাম্বার আনসার করতে হবে, একটা কমন একটা প্যাটার্ন শিখিয়েছি। যে কোনো সি নাম্বারের আনসারের ক্ষেত্রে তুমি সেটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবে এবং খুব সহজেই পেয়ে যাবে। কত? খুব সহজেই পেয়ে যাবে একদম 3 মার্কস। দেখো একদম ইজি। যারা এর আগে ক্লাস করোনি, মিস করেছো, তারা একটু খেয়াল করো। যেটা করতে হবে, তোমার প্রশ্নটা তোমার সামনে নিতে হবে। দেখো এই যে তোমার প্রশ্নটা তোমার সামনে নিতে হবে। এই যে পয়েন্ট আউট করা আছে যে হাউ টু মেক এ গার্ডেনের পরে প্রথম থেকে, তো প্রথম পয়েন্টটা আমি লিখবো। কিভাবে লিখবো সেটা দেখো। তাহলে এখানে আমরা শুরুতে লিখবো অ্যাট ফার্স্ট লিখতে পারো, এটা ভেরি কমন। কেউ যদি চাও একটু নিজেকে অন্যভাবে উপস্থাপন করার, সে লিখবা অ্যাট দ্য ভেরি আউটসেট। আমি অবলিক দিয়েছি, এটা কিন্তু অপশন, মানে হয় অ্যাট ফার্স্ট অথবা অ্যাট দ্য ভেরি আউটসেট। আমার সব ধরনের শিক্ষার্থীদের কথাই মাথায় রাখতে হবে। কারো কাছে মনে হতে পারে এটা একটু কঠিন, সে অ্যাট ফার্স্ট দিয়ে লিখবে। আবার কেউ যদি মনে করে যে না আমি এটা শিখবো, নতুনটা শিখবো, তোমার ইচ্ছা। আমি দুটো অপশন তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। তাহলে অ্যাট ফার্স্ট অথবা at the very outset, at the very outset খুবই স্ট্যান্ডার্ড একটা ফ্রেজ এবং খুব আনকমন। যদি তোমার লেখার ভিতরে তুমি অ্যাড করে দিতে পারো, যিনি তোমার খাতা দেখুক না কেন তিনি বুঝতে পারবে যে না এই শিক্ষার্থী আসলেই ভালো জানে। এবং তোমরা জানো যে আমাদের প্রতিষ্ঠান খুলনা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রশাসন পরিচালিত প্রতিষ্ঠান, তো সেখানেও কিন্তু তোমাদের পারফরমেন্স শো করতে হবে। যেহেতু ক্লাস 5-এ বোর্ড এক্সাম হয়ে থাকে, তো আমি চাই আমার সকল শিক্ষার্থী তাদের লিখনির মাধ্যমে, তাদের খাতার সুন্দর উপস্থাপনার মাধ্যমে তাদের নিজেদের পরিচয় দিয়ে আসবে। কারণ ওখানে তোমার নাম, রোল বা তুমি কোন প্রতিষ্ঠান সেটা কিন্তু খাতায় লেখা থাকবে না। এই জন্য তোমাকে তোমার পরিচয় দিতে হবে তোমার পারফরমেন্সের কারণে। তোমার পারফরমেন্স দিয়েই তুমি ওখানে তোমার পরিচয় দিবে এবং তুমি ভালো রেজাল্ট আউট করবে। তো ভালো রেজাল্ট যখন হবে তখন কি হবে, আমাদেরও ভালো লাগবে যে না আমার শিক্ষার্থীরা শিখেছে এবং সেটা প্রপার ওয়েতে খাতা লিখে এসেছে। তো আমি দুটো অপশন দিচ্ছি, শিক্ষার্থীরা যার যেটা ভালো লাগে সে সেইটা লিখবে। তাহলে এটা হচ্ছে কথার অর্থ হচ্ছে শুরুতেই অথবা প্রথমে। হ্যাঁ, শুরুতে অথবা প্রথমে। ফার্স্ট যে পয়েন্ট, সেই পয়েন্টের আগে আমি একটি আই যোগ করব। কি করব? একটা আই যোগ করব। এখন আই এর পরে শুডও ইউজ করা যায় অথবা শুধু আই দিয়েও ভার্ব ইউজ করে সেন্টেন্স তৈরি করা যায়। তাহলে শুরুতে যেটা করব অ্যাট দ্য ভেরি আউটসাইড অথবা অ্যাট ফার্স্ট আই দিয়ে প্রথম পয়েন্টটি, অবশ্যই এখানে ভার্ব দিব, সেখানে ভার্বটা হয়ে যাবে স্মল লেটারে, কারণ আমি ভার্বটা দিচ্ছি সাবজেক্টের পরে। আর আমার এই পয়েন্টে ভার্বটা ছিল সেন্টেন্সের শুরুতে। সেন্টেন্সের শুরুতে থাকলে কি হয়? অলওয়েজ ক্যাপিটাল লেটার লিখতে হয়, বড় হাতের অক্ষর লিখতে হয়। তাহলে আই এখানে কি হয়ে যাবে?
এখানে ছোট হাতের অক্ষর হয়ে যাবে। এই জায়গাটা আমি দেখি অনেকেই ভুল করে ফেলো। হ্যাঁ, এখানে কিন্তু বড় হাতের অক্ষর দেওয়া যাবে না, এসটা হয়ে যাবে ছোট হাতের অক্ষর। আই সিলেক্ট a plot or a suitable place, a plot or a suitable place। হয়ে গেল আমার প্রথম সেন্টেন্স। এবার আমরা নেক্সট সেন্টেন্সে যাব, যে প্রিপেয়ার দ্য ল্যান্ড। এটাকে আমরা কি বলবো? দেন অথবা হচ্ছে আফটার দ্যাট। আচ্ছা, আমরা এবার আফটার দ্যাট শব্দটা ইউজ করব, নেক্সট সেন্টেন্সে দেন ইউজ করব, সমার্থক শব্দ। কখনো মোরওভার ইউজ করব। আমরা এক এক সময় এক এক ধরনের শব্দ ইউজ করব, নতুনত্ব আনার জন্য, নিজেকে একটু প্রকাশ করার জন্য যে না আমি জানি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? আফটার দ্যাট। আফটার দ্যাট খুব সুন্দর একটা শব্দ, আফটার দ্যাট। আই কিন্তু অলওয়েজ বড় হাতের অক্ষরে হয়, তোমরা কি জানো? এই আইটা তুমি যেখানেই বসাও না কেন সেন্টেন্সের, অলওয়েজ কি হবে? ক্যাপিটাল লেটারে হবে। তার মানে বুঝতে পারছো এই আয়ের গুরুত্ব কত বেশি। তাহলে আই কখনো ছোট হাতের অক্ষর হবে না। আই দিয়ে যদি আমি অর্থ প্রকাশ করে, শুধুমাত্র সেই ক্ষেত্রে। হ্যাঁ, এই আই দিয়ে কিন্তু কি অর্থ প্রকাশ করছে? এখানে আমি অর্থ প্রকাশ করছি। আমি এরকম আমি অর্থ প্রকাশ করলে আই সেন্টেন্সের সব জায়গায় ক্যাপিটাল লেটারে হবে। তাহলে আফটার দ্যাট আই। এবার সেকেন্ড সেন্টেন্স আমি লিখে দিই। সেকেন্ড পয়েন্টটা ছিল প্রিপেয়ার দ্য ল্যান্ড। তাহলে আই প্রিপেয়ার দ্য ল্যান্ড। আই প্রিপেয়ার দ্য ল্যান্ড। এখানে আমি দিয়ে দিব ফুল স্টপ। আচ্ছা, দিটা একটু ওভার রাইটিং, বুঝতে অসুবিধা হচ্ছে, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এই একটা কথা, তোমরা কিন্তু কখনো পরীক্ষার খাতা ওভার রাইটিং করবে না। ভুল হতে পারে, স্লিপ অফ দ্য পেন হয় অনেক সময়। সেক্ষেত্রে কি করবে? জাস্ট মাঝে একটা সমান চিহ্ন দিয়ে কেটে দিয়ে সুন্দরভাবে লিখবে। তাহলে দেখো এখানে কি হবে? প্রিপেয়ার দ্য ল্যান্ড। হয়ে গেল আমার দুইটি সেন্টেন্স। দেখো কত সুন্দর। 3 মার্কসের আনসার আমরা 3 মার্কসের মতো করে সুন্দরভাবে লিখে আনবো। এবার কি আছে? সো সিডস অ্যান্ড প্লান্টস। থার্ড পয়েন্টটা খেয়াল করো। থার্ড পয়েন্টটা আমি কিভাবে আনবো? আমি সেন্টেন্সটাকে একটু কমানোর জন্য এখানে একটা অ্যান্ড যোগ করে দিব। অ্যান্ড দিয়ে খুব ইজিলি দুইটা সেন্টেন্স এক করা যায়। এখানে আমি কি করে দিব? অ্যান্ড দিয়ে থার্ড পয়েন্ট আমি এখানে যোগ করে দিব। অ্যান্ড সো সিডস। আচ্ছা, এখানে অ্যান্ড প্লান্টস। এই অ্যান্ডেরও সমার্থক শব্দ আছে। আমি দুইবার অ্যান্ড ইউজ করব না। দেখো আমি অ্যান্ডের একটা সুন্দর সমার্থক শব্দ তোমাদের ব্যবহার করে দেখাবো। তাতে কি হবে? দেখতেও ভালো লাগবে, আবার যখন আমি পড়ে শোনাবো সেটাও শ্রুতি মধুর হবে। দেখো সেটা কিরকম। এখানে আমি অ্যান্ড যোগ করছি। এখানে আমি কি যোগ করছি? অ্যান্ড যোগ করছি। এখানে লিখছি অ্যান্ড সো সিডস। এখানে দেখো অ্যান্ড আবার আছে তোমার পয়েন্টের ভিতরে, অ্যান্ড প্লান্টস। যেহেতু আমি অ্যান্ড একবার ব্যবহার করি, সেজন্য আমি অ্যান্ড ব্যবহার না করে আমি এখানে ইউজ করব অ্যাজ ওয়েল এস মানেও অ্যান্ড সমার্থক শব্দ ব্যবহার করছি। এবং দেখো কত স্ট্যান্ডার্ড হয়ে গেল তোমার লেখাটা। অ্যাজ ওয়েল এস মানেও এবং, অ্যাজ ওয়েল এস প্লান্টস। এগুলো হচ্ছে টেকনিক্স। এভাবে আমরা আমাদের লেখাটাকে সৌন্দর্য বাড়াতে পারি, স্ট্যান্ডার্ড করতে পারি। ঠিক আছে, তাহলে অ্যাজ ওয়েল এস প্লান্টস। দেখাচ্ছো? এরপরে কি আছে? পুট আ ফেন্স অ্যারাউন্ড ইট। এই পয়েন্টটাও আমি ব্যবহার করব। তো আমি কিভাবে ব্যবহার করব? আমি দেন দিয়ে একটা সেন্টেন্স করে দিই, যে দেন আই পুট আ ফেন্স অ্যারাউন্ড ইট। যেহেতু আমার এখানে স্পেস নাই, আমি মুছে দিব। তোমরা পরপরই লিখে যাবে, দেন আই পুট আ ফেন্স অ্যারাউন্ড ইট। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতটুকু লেখো। দেখো তোমরা এতটুকু লেখার পরে আমি নেক্সট আবার মানে এখান থেকে শুরু করব। যেহেতু আমার স্পেস নেই, এই জন্য আমাকে একটু বোর্ড
মুছে দিতে হবে। তোমরা আমি একটু সময় দিচ্ছি, তোমরা লিখে নাও এবং একটু রিভাইজ করো যে যতটুকু বুঝিয়েছি বা যতটুকু আমি এখানে লিখেছি কারো কোথাও বুঝতে কোনো রকমের অসুবিধা আছে কিনা। আচ্ছা, এবার আমি এটা মুছে দিব। দেখো, এবার আমি এটা মুছে দিব, পুরোটাই মুছে দিব। তোমরা খাতায় পরপর লিখে যাবে। এখানে আমরা যেখানে ছিলাম, দেন আই পুট আ ফেন্স, এরপর থেকে আমি লিখে দিচ্ছি পুট আ ফেন্স অ্যারাউন্ড ইট। যেহেতু আমি গার্ডেন বারবার ইউজ করছি, আমরা কি করি যে নাউন যখন বারবার ব্যবহার করা হয় তখন সেই নাউনের পরিবর্তে একটা প্রোনাউন ব্যবহার করি। ইট হচ্ছে প্রোনাউন, এই ইট দিয়ে গার্ডেনকে বোঝাচ্ছি, ইট দিয়ে গার্ডেনকে প্রকাশ পাচ্ছে। এরপরে আমার লাস্ট ওয়ানের সুন্দর একটা এক্সপ্রেশন আছে, যারা কঠিন মনে করবে তাদের জন্য লিখে দিলাম অ্যাট লাস্ট শব্দটি, এবং যারা একটু নতুনত্ব চাও, যাদের ভিতরে এক্সাইটমেন্ট বেশি নেই, না আমি নতুন শব্দ শিখবো, তাদের জন্য আমি লিখে দিব ইনফাইন। ইনফাইন খুব সুন্দর একটা শব্দ, একটা ফ্রেজ। আমরা জানি যে ফাইন মানে হচ্ছে ভালো, কিন্তু যদি একটা প্রিপোজিশন ইন যুক্ত করে দাও এবং শব্দটি হয়ে যায় ইনফাইন, এর অর্থ হচ্ছে অবশেষে বা সর্বশেষে। হ্যাঁ, তাহলে ইনফাইন। আরো অনেক সুন্দর সুন্দর শব্দ আছে, আফটার ম্যাথ। যেহেতু তোমাদের নিচের ক্লাস, তো আমি খুব বেশি শব্দ দিলে তোমাদের কাছে হয়তো অনেক সময় কঠিন মনে হতে পারে না, এই জন্য আমি একটা শব্দ দিচ্ছি। হ্যাঁ, অনেক সিনোনিম শব্দ আছে, ইভেনচুয়ালি, আফটার ম্যাথ, খুব সুন্দর সুন্দর এক্সপ্রেশন, এর মানেও হচ্ছে অবশেষে। তো আমরা আপাতত ইনফাইন শিখি, ওকে। আর কেউ যদি বেশি শিখতে চাও আমাকে ইনবক্স করবে মেসেঞ্জারে, আমি অবশ্যই লিখে দিব। তাহলে দেখো যে অ্যাট লাস্ট অথবা ইনফাইন সব শেষে কি করবো আমি বলো তো, আমার লাস্ট পয়েন্টটা আমি লিখে দিব আই। শুরুতে কি প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে কি দেবো, আই দিব, তাই না? এবার আমি ওই পয়েন্টটি লিখে দেবো, লাস্ট পয়েন্ট আছে হোয়াট আর দ্য প্লান্টস, এবং এখানে ওয়াটার হয়ে যাবে ছোট হাতের অক্ষর, ওয়াটার the plants, water the plants regularly and এরপরে কি হবে, and without the grass, without the grass। দেখো, অনেকের কাছে এই লাস্ট ওয়ান যে 6 নম্বর কোশ্চেনের আনসার বেশি কঠিন মনে হয়, কিন্তু যদি তোমরা এই টেকনিক্সটা ফলো করো তাহলে আমার কাছে মনে হয় না যে তোমাদের কাছে আর কোনো সমস্যা মনে হবে। তো দেখো, তাহলে আমাদের 10 নম্বর কোশ্চেনের আনসার এখানেই শেষ হয়ে গেছে। তোমরা যারা আজকে ফার্স্ট 10 নম্বর কোশ্চেনের আনসারের আজকের ক্লাসটি দেখছো, এর আগে প্রিভিয়াস ক্লাস হয়েছে, প্রত্যেকটা মডেল কোশ্চেনেই এই 10 নম্বর আছে এবং আলোচনা করেছি আমি। তো তোমরা সেই ক্লাসগুলো দেখে নিবে। আর যদি কারো সমস্যা হয়, এখনো না বুঝে থাকো, তাও আমাকে জানাবে। এবার আমি চলে যাব 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেনে আমাদের 3 ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে, তো আজকে যতটুকু সম্ভব হয় দেখানো হবে। তো 11 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি যে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ডেইলি নাইট অ্যাক্টিভিটি কনসিডারিং দ্য ফলোইং পয়েন্টস। যে নিচের কিছু পয়েন্টস দেওয়া আছে, সেটা বিবেচনা করে তোমার প্রতিদিনের, কোশ্চেনটা একটু খেয়াল করো, ইউর ডেইলি নাইট অ্যাক্টিভিটি মানে প্রতিদিনে তোমার রাতের যে কর্মকাণ্ড সেটা লিখতে হবে, মানে শুধুমাত্র রাতে তুমি যা যা করো সেটা লিখতে হবে। তাহলে কি দেওয়া আছে আরো নিচে দেখি, এর জন্য মার্কস আছে 5। রাইট দ্য টাইম ইন নাম্বারস অ্যান্ড অ্যাক্টিভিটি সিকোয়েন্স ইন অর্ডিনাল নাম্বারস ইন ইউর রাইটিং।
যে নিচের যে তোমার কি করতে হবে, লিখতে হবে সময় উল্লেখ করতে হবে। সময় উল্লেখ করতে হচ্ছে বোঝায় যে মনে করো তুমি সন্ধ্যা 7টায় তুমি এই কাজটি করলে, একটু হালকা নাস্তা করলে, তারপর 8টার সময় তুমি পড়াশোনা করতে বসলে, এইরকমভাবে টাইম দিয়ে দিয়ে ডেসক্রিপশনগুলো করতে হবে। আর একটা বলেছে যেটা হচ্ছে তোমার অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এই যে শব্দগুলো এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। তো এগুলো ব্যবহার করতে হবে। হোয়েন ডু ইউ স্টার্ট ইউর স্টাডি, তুমি কখন তোমার পড়া শুরু করো। হাউ মেনি থিংস ডু ইউ ডু অ্যাট নাইট, তুমি রাতে কি কি কাজ করো বা কতগুলো কাজ করো। হোয়াট টাইম ডাজ ইজ অ্যাক্টিভিটি বিগিন, প্রত্যেকটা কাজ কোন সময় শুরু হয়। তার মানে আমার কোশ্চেনে দুইটা ডিরেকশন দেওয়া আছে। 11 নম্বর কোশ্চেন দেখো, আমি এটা মুছে দেবো প্রিয় শিক্ষার্থীরা। আমরা এখন কোশ্চেন হচ্ছে 11-এ চলে আসছি। 11-এর ফার্স্ট যে নাম্বারটা আছে, মানে এর তো 3টা অপশন থাকে, ফার্স্ট নাম্বারটা আমরা আজকে আলোচনা করছি। তো এখানে যেটা করতে হবে যে প্রথম হচ্ছে সময় উল্লেখ করতে হবে। সময় কিরকম, 7 AM, 8 AM, এরকম এগুলো। আর কি বলছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার বলতে কি বোঝায়, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। তার মানে এই ডেসক্রিপশনের ভিতরে এই দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, আমি লিখে দিচ্ছি অর্ডিনাল নাম্বার। আর সময় হচ্ছে টাইম। যেহেতু ইংলিশে লিখেছি, দুটোই ইংলিশে লেখা থাকুক, এখানে টাইম লিখতে হবে। দেখো এখানে লিখতে হবে টাইম। এই যে আমি এটা ওভার রাইটিং করেছি, এটা মুছে দিয়ে আমি সুন্দরভাবে লিখবো। যেহেতু তোমরা তো খাতায় লিখবে, তোমরা কি করবে, ভুল হয়ে গেলে একটা সোজা দাগ দিয়ে কেটে দিয়ে পরে আবার সুন্দরভাবে লিখবে। ওভার রাইটিং করা যাবে না। এখানে লিখবো AM। তো এই হচ্ছে আমাদের দুইটা বিষয়। এই দুইটা বিষয় আমাদেরকে ফলো করতে হবে। 11 নম্বরের ফার্স্ট যে কোশ্চেনটা আমি তোমাদের পড়ে শুনেছি, যদি এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি চলে যাব আনসারে, যে কিভাবে আমাদের এই 11 নম্বর কোশ্চেনে আনসার লিখতে হবে। তাহলে দেখো আমি এটা মুছে দিব। সবসময় কোশ্চেন ভালো করে পড়তে হবে, যে কোশ্চেনে আমার কি ডিরেকশন দেওয়া আছে, কি নির্দেশনা বলা আছে, সেই ইনস্ট্রাকশনগুলো একদম স্ট্রিক্টলি ফলো করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আমি লিখছি আনসার টু দ্য কোশ্চেন নাও 11। ফার্স্ট টার্ন আমরা এখানে করছি। তো ফার্স্ট টার্নের অ্যান্সার আমরা কিভাবে লিখবো, এটা কিন্তু একটা প্যারাগ্রাফের মতো। উপরে তোমরা হেডিং লিখতে পারো। এখানে কি বলেছে যে 5টা 5 সেন্টেন্সেস লিখতে হবে। তো আমরা এভাবে লিখবো, প্যারাগ্রাফের মতো করেই লিখবো। এখানে লিখতে পারি এভাবে, আফটার মাই ইভিনিং প্রেয়ার, তাই না? আমরা সন্ধ্যার সময় একটা নামাজ পড়ি, যারা মুসলমান ধর্মাবলম্বীরা আছো। এই জন্য আমি এখানে এভাবে লিখছি। এটা যে হুবহু এভাবে লিখতে হবে তা কিন্তু নয়। তুমি হিন্দু ধর্মাবলম্বীর লোক হতে পারো, সব ধর্মে কিন্তু উপাসনা প্রার্থনা আছে। আমি যতটুকু জানি হিন্দু ধর্ম কিন্তু সন্ধ্যা হলে সন্ধ্যা দিতে হয়, একটা পূজা অর্চনা আছে। তো যে ধর্মেরই প্রেয়ার কিন্তু এক এক ধর্মে এক এক ভাবে হয়, বাট প্রেয়ার সব ধর্মেই আছে। তো তুমি তোমার মতো করে লিখতে হবে, তুমি তোমার মতো করে লিখবে। তো এখানে দেখো, আফটার মাই ইভিনিং প্রেয়ার, মানে আমার সন্ধ্যার যে প্রার্থনা, সেই প্রার্থনার পরে আমি কি করি,
তুমি কি করো সাধারণত? আমরা সন্ধ্যার পরে কি করে থাকি, যে আমরা যারা স্টুডেন্ট থাকো তারা আমরা কিন্তু একটু হালকা নাস্তা করি অথবা পড়াশোনার জন্য ডেস্কে বসি। তুমি এখানে লিখতে পারো যে আই টেক সাম লাইট ফুড, আমি কিছু হালকা নাস্তা করি। এটা তোমার উপর ডিপেন্ড করবে। আমি যেটা লিখে দিচ্ছি এটাই যে হুবহু লিখতে হবে এটা কিন্তু কোনো কথা নেই। তুমি তোমার মতো করে তোমার নাইট অ্যাক্টিভিটিস লিখবে, যে তুমি কি করো সন্ধ্যার পর থেকে, হ্যাঁ রাতে কি করো। তাহলে আই টেক সাম লাইট ফুড, হ্যাঁ আমি কিছু হালকা নাস্তা করে নিই, তাই না? আমরা অনেক সময় একটা হালকা নাস্তা করি সন্ধ্যার দিকে, এটা করে দিতে পারো। এখন এখানে যেটা করতে হবে, সেন্টেন্স শেষ হয় না, এখানে একটা টাইম দিতে হবে। বারবার বলা হয়েছে যে টাইম উল্লেখ করতে হবে। তাহলে কি লিখবো? এখানে দেখো, এখানে আমি একটু ভুল করেছি, কারণ আমার প্রশ্নে বারবার বলা আছে যে তোমার অর্ডিনাল নাম্বার লিখতে হবে অ্যাট ফার্স্ট বা ফার্স্টলি, সেকেন্ডলি, এই শব্দগুলো সেটা ইউজ করতে হবে, এবং এখানে টাইম ইউজ করতে হবে। এই জন্যই বলছি যে কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করতে হবে এবং ওটা মনে রেখেই আনসার করতে হবে। তাহলে এখানে আমি কি লিখবো, যে অ্যাট ফার্স্ট I take some light food, আমি কিছু হালকা নাস্তা করি। এরপরে যেটা করতে হবে কি, টাইম ইউজ করতে হবে, কোন টাইমে তুমি এটা করো সেটা একদম স্পষ্টভাবে আনসারে লেখা থাকবে। তাহলে at first I take some light food, অথবা এখানে have ও ইউজ করতে পারো, some light ফুড। কয়টার সময়, এখানে একটা টাইম দিয়ে দাও, এট সাপোজ মনে করো 6:30 PM। এটা ফর এক্সাম্পল বললাম তোমাদের বোঝানোর সুবিধার জন্য। এরপরে তুমি কি করবে, এখানে আমাদের ইউজ করতে হবে সেকেন্ডলি শব্দটা ব্যবহার করতে হবে, সেকেন্ডলি। এরপরে তুমি কি করো, সেকেন্ডলি তুমি কি করো সেটা লিখবো। সেকেন্ডলি I sit on desk। এখানে তুমি কয়টার সময় পড়াশোনা শুরু করো সেটা লিখবে, I sit to study, আমি পড়ার জন্য বসি। এবার কয়টার সময় তুমি পড়ার জন্য বসো সেটা লিখতে হবে। মনে করো 6:30টায় তুমি হালকা নাস্তা করলে, এরপরে তুমি 7টা থেকে তুমি আধা ঘন্টা পরে তুমি পড়াশোনা শুরু করলে, তো এখানে তুমি লিখতে পারো যে 7 PM। এভাবে এরপরে তুমি নেক্সট কি করো, নেক্সট তোমার মানে 5টা সেন্টেন্স তোমার এভাবে লিখতে হবে। এখানে তুমি যেহেতু লিখবে থার্ডলি তুমি কি করো, থার্ডলি দিয়ে কমা দিয়ে তুমি যেটা লিখতে পারো, I say my এশা প্রেয়ার, এভাবে লিখতে পারো যে তুমি এশার নামাজ পড়ো। বা এখানে যেহেতু যদি তুমি অন্য কিছু করে থাকো সেটাই তুমি লিখবে। এরপরে তুমি কি করো, আমরা অনেক সময় কি করি, একটু মাঝে মাঝে টেলিভিশন দেখি বা পড়ার পরে একটু ঘোরাফেরা করি একটু রিল্যাক্সের জন্য। তো যেভাবেই তুমি যাই করো না কেন সেটা তুমি এখানে লিখে দিবে। তো তুমি এখানে লিখতে পারো যে তুমি হচ্ছে ডিনার করো, সেই ডিনারের টাইমটা তুমি লিখে দাও। মনে করো তুমি 2 ঘন্টা পড়াশোনা করেছো, তো এরপরে হচ্ছে তুমি 9টার সময় অথবা 10টার সময় তুমি রাতের খাবার খাও। তাহলে এখানে লিখে দাও যে থার্ডলি আমি কি করি, I sit down to eat my dinner। দেখো এখন কিন্তু এই মানে ভার্বগুলো সবগুলো ভার্বের হ্যাভ দিয়ে ইউজ করা যায়, সেটা খুব স্ট্যান্ডার্ড হয়। এখন কিন্তু এরকম ইট, স্লিপ এভাবে ইউজ করা হয় না, যে I sit down to have my dinner, আমি আমার রাতের খাবার খাই। হ্যাভ দিয়ে তোমার সব ভার্বগুলোকে বোঝায়। এটা খুব একদম স্মার্ট একটা এক্সপ্রেশন। এটাও তোমরা লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারো অথবা ইংলিশে স্পিকিং এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারো। স্পিকিং এর কথা এই জন্য আমি মেইনলি বলছি কারণ ক্লাস 6-এ কিন্তু তোমাদের স্পিকিং এর উপরে মার্কস আছে, স্পিকিং অ্যান্ড লিসনিং এর উপরে 10 টোটাল 20 মার্কস আছে। এই জন্য আমি বলছি এই কথাগুলো, যে এগুলো কিন্তু আমি শুধুমাত্র শেখানোর পারপাসে বলছি না, এটা তোমাদের আপকামিং ক্লাসের জন্য অনেকটা ডিরেকশন দিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা হ্যাভও ইউজ করতে পারো, যে থার্ডলি I sit down to have my dinner, হ্যাঁ টু হ্যাভ ইউজ করতে পারো। আমি এটা লিখছি না, জাস্ট বলে দিলাম, টু ইট
মাই ডিনার, এখানে অবশ্যই সময় উল্লেখ করতে হবে। মনে করো 9টার সময় তুমি তোমার রাতের খাবার খাও। কেউ যদি 9:30 খাও বা 10টায় খাও, যে টাইমেই তুমি করো না কেন সেই টাইমটা তোমার এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে ফোর্থলি তুমি যেটা করো, যেটা বললাম যে আমরা অনেক সময় একটু টেলিভিশন দেখি, একটু ঘোরাফেরা করি, যে যেটাই করো না কেন, তো এখানে কি লিখতে পারো যে ফোর্থলি আই ওয়াচ টিভি অর টেলিভিশন ফর আ হোয়াইল, কিছু সময়ের জন্য আমি টেলিভিশন দেখি। অবশ্যই টাইম ইউজ করতে হবে, বারবার খেয়াল রাখতে হবে যে এই যে অর্ডিনাল নাম্বার এবং এই টাইমগুলো আমি আমার লেখার ভিতরেই ব্যবহার করছি কিনা। শুধুমাত্র যদি তুমি ডেসক্রিপশন দিয়ে যাও মার্কস পাবে না, কারণ আমার প্রশ্নে আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে সময় উল্লেখ করতে হবে, অর্ডিনাল নাম্বার ইউজ করতে হবে। তো দেখো এই জন্য এইগুলো আমরা একটু খেয়াল রাখবো। ফোর্থলি কি হবে, ফোর্থলি যেটা হবে আই ওয়াচ টিভি, আমি এখানে টিভি লিখবো না, আমি টেলিভিশনে ফুল অংশটি, ফুল যে ওয়ার্ড সেটাই লিখবো। টিভি হচ্ছে সংক্ষেপে আমরা বলি টেলিভিশন ফর আ হোয়াইল at 9:30 PM। হয়ে গেল আমার 4টা সেন্টেন্স। এবার একদম লাস্ট টনে আমি চলে যাব, সেজন্য আমি লিখবো at last after studying for a while I go to bed। হ্যাঁ, এরপরে দেখা যায় তুমি আরেকটু পড়াশোনা করতে পারো, অনেকে আছে একটু আর বেশি পড়াশোনা করে, তো সেখানে তুমি বলতে পারো যে at last after studying some time I go to bed at, একটা টাইম দিয়ে দিতে হবে। তাহলে তুমি লেখো at last after studying for a while, for a while শব্দটা আমি ব্যবহার করাচ্ছি এই জন্য তোমাদের একটু শেখার জন্য। for a while মানে কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য, সেটা সুন্দর একটা এক্সপ্রেশন হচ্ছে for a while, কিছু সময়ের জন্য। তো আমি কিছু সময়ের জন্য কি করতে পারি, I go to bed, মানে কিছু সময় পড়াশোনা করে আমি হচ্ছে ঘুমাতে যাই। তো ঘুমাতে যাই কয়টার সময়, এটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি এখানে 10টা দিতে পারো, 10:30টা দিতে পারো, এটা অ্যাজ এ উইশ, তুমি এখানে একটা টাইম দিয়ে দিবে 10 PM। হয়ে গেল। এভাবেই আমাদের এই 11 নম্বরে যদি এরকম কোশ্চেন থাকে এভাবে আনসার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভাইজ করে নাও এবং কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। আর কেউ যদি পরেও আমাকে জানাও তাও সমস্যা নেই, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দিতে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা মুছে দেব এবং ছোট্ট একটা হোমওয়ার্ক দিব বরাবরের মতোই। আমি মুছে দিচ্ছি। এখানে দেখো SW কি হবে, SW হবে মডেল 3A 10 এবং আরেকটা কোশ্চেন করেছি 11 কিন্তু 3টা অপশন আছে। 11 যেটা করেছি আজকে ফার্স্ট ওয়ান, সেটি হচ্ছে কি করতে হবে, 10 এবং 10 নং পড়া প্লাস লেখা। এটা কিন্তু 10 এবং 11 নং বলতে বোঝাচ্ছে যে 10 নম্বর কোশ্চেন এবং 11 নং কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন নং 10 এবং আমি একটু লিখে দিই আর একটু সুন্দর হবে, মানে আর একটু স্পষ্ট ক্লিয়ার ভাবে লিখে দিই, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। এই জন্য যেখানে তুমি এভাবেও বলতে পারো যে কোশ্চেন নং কত, কোশ্চেন নং 10 এবং 11, তাই না, পড়া প্লাস লেখা করতে হবে এবং এট দ্য সেম টাইম তোমাকে নাম, রোল নম্বর, শ্রেণী এবং তুমি কোন শাখা সবকিছু উল্লেখ করে আমাকে হোমওয়ার্ক জমা দিতে হবে।
দেখো হোমওয়ার্ক লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় বেশি বেশি করে পড়াশোনা করো। অনেকের যদি বোরিং সময় লাগে যে সময় কাটছে না, তোমরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি তোমরা বিভিন্ন মনীষীদের জীবনী, গল্পের বই পড়তে পারো এবং বিভিন্ন ব্যক্তিত্ব, যেমন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামাচা, এই যে বিভিন্ন ধরনের বই পড়লে হবে কি তোমার ভিতরে দেশপ্রেম জাগ্রত হবে এবং তোমার সময়টাও অনেক সুন্দর কাটবে, তাই না? নেপোলিয়ন বোনাপার্ট, তারপরে হচ্ছে তোমার বিশিষ্ট যে ব্যক্তিবর্গ আছে যাদের জীবনী থেকে অনেক কিছু শেখার আছে, এপিজে আবুল কালাম, অনেক সুন্দর সুন্দর কথা যেগুলো আসলেই মানে জীবনে একটা উদ্দীপনা পাওয়া যায়, একটা উৎসাহ পাওয়া যায় ভালো কিছু করার। তো বিভিন্ন এই ধরনের ব্যক্তিত্বের বই পড়ো তোমরা। তোমরা মাঝে মাঝে কৌতুকের বই পড়তে পারো, বিভিন্ন গোয়েন্দার বই আছে। তো এভাবে ভ্যারাইটিস আনতে পারো পড়ার ভিতরে। সবসময় যে এক রকমের বই পড়বে তা না, এভাবে তোমরা সময়টাকে খুব সুন্দরভাবে কাটাতে পারো এবং তুমি অনেক কিছু শিখতে পারবে। এবং পড়তে পড়তে কী হবে জানো, একটা সময় তোমার ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হবে। দেখবে যে একটা বই শেষ করার পরে তোমার মনে হচ্ছে যে না, এত মজা লাগছে, সময়টাও ভালো কাটছে, আমি শিখতেও পারছি, আমি আর একটা বই পড়ি। তো তোমরা এভাবে নিজেদেরকে নতুনভাবে গড়ে তোলো। আসলে আমরা সবাই এখন পরিস্থিতির শিকার, এজন্য কী করতে হবে, সময়ের সাথে নিজেকে তাল মিলিয়ে চলতে হবে। নিজের জীবনটাকে, নিজের স্বাভাবিক রুটিনটাকে একটু পরিবর্তন করতে হবে, তাহলেই দেখবে যে তুমিও ভালো থাকবে, সময়টারও সঠিক ব্যবহার হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর কথা বাড়াবো না, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।